আমাদের দেশে যাদের মাসিক ইনকাম 40,000 থেকে 80,000 টাকা তাদেরকে বলা হয় মধ্যবিত্ত। এই হিসাব ধরেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2021 সালের জরিপ থেকে জানা যায় বর্তমানে বাংলাদেশে 4 কোটি মানুষ মধ্যবিত্ত, যা দেশের মোট জনসংখ্যার 22%। আর এখন তো সেই সংখ্যা আরো বেড়েছে, কারণ এই মধ্যবিত্তরাই দ্রুত গরিব হচ্ছে। তারা না পাচ্ছে হাত পাততে, না পাচ্ছে টিকে থাকতে। উল্টো দেখা যাচ্ছে ভালো আছে দরিদ্ররা, গরিব হচ্ছে মধ্যবিত্তরা। কিন্তু কেন এমনটা হচ্ছে? কি কারণে মধ্যবিত্তরা আজীবন মধ্যবিত্তই থেকে যায় আর ধনী হতে পারে না, উল্টো হচ্ছে গরিব? আজকে জানাবো সেই কারণগুলো, তার প্রতিকারও বলে দেব অবশ্য। তবে হ্যাঁ, যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন আর যদি আপনি এই স্টেজে থেকে সুখী থেকে থাকেন, অর্থাৎ আপনি যদি ধনী হতে না চান, তবে এই ভিডিওটি আপনার জন্য নয়। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ধনী হতে চায়, জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে চায়। নাম্বার 1, আড্ডা দেওয়া। ধনী না হতে পারার আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত আড্ডা দেওয়া। এটা সব গরিবদের মধ্যে কমন একটা অভ্যাস, যা তারা সুযোগ পেলেই দোকানে, বাসার ছাদে অথবা অন্য যে কোনো জায়গায় বসে আড্ডা দিতে শুরু করে। আড্ডা দেওয়াটা যেন তাদের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ গরিবরা দোকানে বসে আড্ডা দেয়, আর দোকানে বসে আড্ডা দিতে গিয়ে তার পকেট খরচ করায়। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটু খেয়াল করলে দেখতে পাবেন যে শহর অঞ্চলগুলোতে যেখানে ধনী মানুষেরা বসবাস করে, সেখানে তেমন কোনো দোকান থাকে না আড্ডা দেবার মতো। অথচ একটু নিম্ন মধ্যবিত্ত এলাকাগুলোতে শত শত দোকান থাকে চায়ের আড্ডা বসানোর জন্য। ওইসব এলাকাতে দেখবেন সবসময় দোকানে চায়ের আড্ডা লেগেই থাকে। তাই সময় থাকতে যদি আপনার মাঝে এই অভ্যাসটি থেকে থাকে, তাহলে সেটা বাদ দিন। কারণ কোনো ধনী ব্যক্তি কখনো দোকানে বসে আড্ডা দিয়ে ফালতু গল্প করে সময় নষ্ট করে না, যেটা আপনি গরিব হয়ে করছেন। নিজের সময়কে মূল্য দিতে শিখুন। আড্ডা দিয়ে কিচ্ছু হবে না, যেখানে আছেন সেখানেই পড়ে থাকবেন, নতুবা আরো নিচে নেমে যাবেন। নাম্বার 2, বিনিয়োগ করার চেয়ে জমিয়ে রাখার প্রবণতা। বেতনের কিছু টাকা বেঁচে গেলে আপনি কি করেন? জমিয়ে রাখেন কোনো কিছু না ভেবেই, নাকি অন্য কোথাও এই টাকাগুলো ইনভেস্ট করার কথা ভাবেন? বেশি উপার্জনের একটা সহজ উপায় হলো অতিরিক্ত সময়ের সদ্ব্যবহার করা। এটাই আপনার প্রথম বিনিয়োগ। যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো। একটা সমীক্ষায় দেখা গেছে বেশিরভাগ কোটিপতিরা অথবা ধনীরা প্রতি বছর তাদের নিজস্ব আয়ের 20% বিনিয়োগ করে। কিন্তু মধ্যবিত্তরা খরচের পর টাকা বেঁচে গেলে হয়তো কোনো কিছু কেনে বা জমিয়ে রাখে, কিন্তু সেই টাকা কোথাও বিনিয়োগ করার কথা অর্থাৎ ইনভেস্ট করার কথা মোটেও ভাবে না। যদি সত্যি ধনী হতে চান, তাহলে সিবোল্ডের মতানুসারে টাকার ব্যয় নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে আরো বেশি টাকা উপার্জন করা যায় সে বিষয়ে পরিকল্পনা করুন। সাধারণত মিলিয়নিয়াররা একসঙ্গে অনেকগুলো জায়গায় ইনভেস্ট করে উপার্জনের নানাবিধ পথ খোলা রাখে। এতে তাদের সঞ্চয়ের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। নাম্বার 3, আয়ের চেয়ে ব্যয় বেশি। খেয়াল করলে দেখবেন মধ্যবিত্ত পরিবারে আয়ের চেয়ে ব্যয় বেশি। কোথাও কোনো সেল দিলে তারা কম দামে পাচ্ছে এই ভেবে যেই জিনিসগুলো তাদের প্রয়োজন নেই সেগুলো কিনে নিয়ে আসে বস্তা ভরে। দামি মোবাইল থাকা, দামি রেস্টুরেন্টে খাওয়া, বিদেশের ঘুরতে যাওয়া, এসব না করলে আজকাল প্রেস্টিজ ধরে রাখাটাই সমস্যা হয়ে গেছে। বিশেষ করে কর্পোরেট চাকরিজীবীদের মধ্যে এই প্রবণতা মহামারী আকার ধারণ করেছে। এসব আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা হতে হবে আয়ের অতিরিক্ত টাকা দিয়ে। আপনার যখন টাকা উপচে পড়ছে তখন আপনি এগুলো করুন, কিন্তু শুধু প্রেস্টিজ রাখার জন্য নিজের বেতনের টাকা খরচ করে বা এমনকি ক্রেডিট কার্ডের ধার করা টাকা দিয়ে এগুলো করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। কারণ আপনার চাইতে বড় গাধা আর একটাও নেই। এসব অভ্যেস বজায় থাকলে কর্মজীবন শেষে আপনি দারুণ বিপদে পড়ে যাবেন। এই বড়লোকি দেখাতে গিয়ে সত্যিকারের বড়লোক হওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। লাখ টাকার উপরে বেতন পেয়েও অনেক মাসের শেষে ক্রেডিট কার্ড ভাঙিয়ে চলতে হচ্ছে, অথচ তারা ইচ্ছে করলেই কিন্তু 50-60 হাজার টাকায় চলতে পারে এবং বাকি টাকাটা ইনভেস্ট করে একসময় নিজেই একটি ভালো ব্যবসার মালিক হতে পারে। গ্র্যান্ড ক্যাডন নামের একজন মিলিয়নিয়ার বলেছেন, যতক্ষণ না আমার ব্যবসা একটা নিরাপদ এবং নিশ্চিত লাভের অবস্থানে এসেছে, ততক্ষণ নিজের জন্য একটা ভালো ঘড়ি পর্যন্ত কিনিনি। যদিও আমি কয়েকশো কোটি টাকার মালিক, তবুও আমার সাধারণ টয়োটা ব্র্যান্ডের গাড়িটি নিজেই ড্রাইভ করি। আর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা মাসে 1 লাখ টাকা উপার্জন করলেই আগে ভাবি কেনার কথা। নাম্বার 4, সময় নাকি টাকা। একজন মানুষের কাছে দুটো জিনিসের মধ্যে কোনটা দামি, টাকা নাকি সময়? আপনি যদি মধ্যবিত্ত হন তাহলে আপনার কাছে দামি হবে টাকা, আর আপনি যদি মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরোতে পেরে থাকেন তাহলে আপনার কাছে দামি হবে সময়। আপনার মধ্যবিত্ত থেকে উপরের দিকে ওঠার মধ্যে মূল বাধা হলো এই একটি। কেন এই কথা বললাম চলুন একটু বুঝিয়ে বলি। ধরুন কোনো একটা জিনিস
60 টাকায় আপনার কাছের একটি দোকানে পাওয়া যাচ্ছে, আবার একই জিনিস আপনার অঞ্চল থেকে বেশ খানিকটা দূরে 50 টাকায় পাওয়া যাচ্ছে। তবে তার জন্য আপনাকে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, অনেকটা পথ হেঁটেও যেতে হবে। এবার একজন মধ্যবিত্ত মানুষ ওই টাকাটা বাঁচানোর জন্য দূরে যাবার কথাই ভাববে, কিন্তু একজন ধনী বা উচ্চবিত্ত কখনোই সেরকমটা ভাববে না। সে কাছের দোকান থেকেই জিনিসটা কিনবে এবং নিজের মূল্যবান সময় বাঁচাবে, কারণ সেও জানে ও সময়ে সে অন্য কাজ করতে পারবে যা থেকে সে আরো টাকা উপার্জন করতে পারবে। মধ্যবিত্তরা সেটা করে না। মধ্যবিত্তরা কখনো এটা ভাবেই না কিভাবে সময় বাঁচিয়ে বেশি টাকা উপার্জন করা যায়, বরং তারা ভাবেন কিভাবে টাকা বাঁচানো যায়। আর সেই টাকা বাঁচাতে গিয়ে তারা থেকে যান সারা জীবন মধ্যবিত্ত হয়ে। তাই যদি আপনি ধনী হতে চান তাহলে কিভাবে টাকা বাঁচানো যায় এটা ভাবুন, যে কিভাবে আরো টাকা উপার্জন করা যায়। নাম্বার 5, লোকে কি বলবে। আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাহলে নিশ্চয়ই আপনি একটি কথা শুনেছেন, সেটি হচ্ছে লোকে কি বলবে। মধ্যবিত্তদের জীবনের অনেকটা সময় কেটে যায় লোকে কি বলবে বলতে বলতে। যদি মধ্যবিত্ত পরিবারের সন্তান চিন্তা করে যে আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না, অথবা আমি পড়াশোনা করতে পারছি না, তাই আমি পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করব, তাহলে তার মাথায় সবার আগে আসবে যে লোকে কি বলবে। এ বয়সে পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করব, বন্ধু বান্ধব কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে। আবার অন্যদিকে গরিব বা মধ্যবিত্ত লোকেরা যে কোনো কাজ করতে লজ্জা পায়, আর তারা ভাবে যে লোকে কি বলবে। লোকে কি বলবে এটা করতে করতে তাদের আর সেই কাজটা করাই হয় না, আর শেষ বয়সে গিয়ে তারা আফসোস করে। তাই লোকে কি বলবে এটা ভাবা বাদ দিন, কারণ আপনার জীবনের সাথে কি হবে সেটা আপনিই ডিসাইড করবেন। আর যখন আপনি নিজের পথে চলে সফল হয়ে যাবেন, তখন লোকেরা আপনাকে নিয়েই কথা বলবে, তবে সেটা ভালো কথা। আর ধনী হতে চাইলে ধনী হওয়ার পথ খুঁজে বের করে সেই অনুযায়ী কাজ করা শুরু করে দিন, দেখবেন দিন শেষে লোকে আপনার কাছেই আসবে। নাম্বার 6, আরাম প্রিয়। আপনি মানুন আর নাই মানুন, মধ্যবিত্তরা কিন্তু আরাম প্রিয়। নিশ্চয়ই আপনি এখন রেগে যাবেন, কারণ তারা সারা জীবন অনেক বেশি পরিশ্রম করেন, এটাই আপনার ধারণা। হ্যাঁ, মধ্যবিত্তরা পরিশ্রম করেন ঠিকই, কিন্তু তারা চায় শান্তির জীবন, অলসতার জীবন, যেখানে থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো সমস্যা। তাই দেখবেন আমাদের দেশের বেশিরভাগ মধ্যবিত্তরা সরকারি চাকরি খোঁজে, কারণ এতে তারা সারা জীবন একটি চাকরি করেই কাটিয়ে দিতে পারবে। আসলে কোটিপতিরা ক্যালকুলেটেড রিস্ক নেয়। ক্যালকুলেটেড রিস্ক তাকেই বলে যখন প্রথমে সেই ব্যাপারে জ্ঞান অর্জন করা হয় এবং তারপর ব্যর্থ হলে কি ফলাফল ভোগ করতে হবে সেটা বিচার করে তবেই কোনো অ্যাকশন নেওয়া হয়। মধ্যবিত্তদের মতো কোটিপতিদের মধ্যেও ভয় কাজ করে, তবে নিজেকে আপনি কিভাবে সামলাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার জীবনে কি কি ঘটতে যাচ্ছে। কোটিপতিরা তাদের ভয়কে জয় করে, আর মধ্যবিত্তরা তাদের ভয়ের কাছে পরাজয় স্বীকার করে। তাই দেখবেন যারা বেশি বেতনের জব করে তাদের এক্সপিরিয়েন্স হলে তারা বেটার জবে যাওয়ার চেষ্টা করে, যেখানে তারা আরো বেশি বেতন পাবে। এমনকি তারা রিস্ক নিতে পছন্দ করেন বলে বিজনেসও করে। নাম্বার 7, ঋণ ও লোক দেখানো। ইনকাম যাই হোক, যেতে হবে ভালো রেস্টুরেন্টে, ভালো কফি শপে, ভালো জায়গায় ঘুরতে যাব, ভালোভাবে অতিথিদের আপ্যায়ন করব। এসব করতে গিয়ে সাধ্যের বাইরে চলে যাচ্ছে খরচ। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ঋণ বাড়ছে, ক্রেডিট কার্ডের ঋণ বাড়ছে, ফলে প্রতি মাসে আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশি। পরিবারের ঋণ বাড়ছে। মধ্যবিত্তকে ভালোভাবে টিকে থাকতে হলে নিজেদের দিকে একটু সতর্ক দৃষ্টি দিতে হবে। ঋণ করে ঘি খাওয়া বা খাওয়ানো বন্ধ করতে হবে। নিজের আয় সীমার দিকে সতর্ক দৃষ্টি দিয়ে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করতে হবে। খরচ করতে মানা করছি না, কিন্তু লোক দেখাতে গিয়ে বেশি খরচ না করে আপনার সাধ্যমতো খরচ করুন। নাম্বার 8, নিজের আয়ে সন্তুষ্ট থাকা। আপনি কোনো মধ্যবিত্ত পরিবারের কাউকে যদি জিজ্ঞাসা করেন, ভাই কত টাকা ইনকাম করেন, আয় রোজগার ভালো তো, দেখবেন তারা বলবে যা আছে তাতেই ভালো আছি, আর বেশি কিছু চাই না বাবা। জীবন আর কদিনের। কেউ চাকরি পেলেই ভাবে এই চাকরি দিয়ে জীবন চালিয়ে দেওয়া যাবে, এত টাকা দিয়ে কি হবে। আর সেজন্যই মধ্যবিত্ত পরিবারের মানুষ ধনী হতে পারে না, উল্টো আরো গরিব হয়। কারণ দিনকে দিন টাকার মান বাড়ছে না, উল্টো জিনিসপত্রের দাম বাড়ছে, যার কারণে দেখা যায় শেষ বয়সে গিয়ে মধ্যবিত্ত পরিবারে টাকার সংকট দেখা দেয়। তাই কখনো একটি মাত্র টাকার ইনকাম সোর্স থেকে সন্তুষ্ট হবেন না, আরো ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করুন। নাম্বার 9, হেলথ কেয়ার। আচ্ছা, কয়জন মানুষ আপনারা নিজেদের রেগুলার চেক আপ করান? চেক আপ বাদ দিন, কজন দিনে ঠিক মতো পুষ্টিসম্মত খাবার খান বলুন তো? দেখবেন মধ্যবিত্ত পরিবারের মায়েরা নিজে না খেয়ে স্বামী সন্তানকে খাওয়ায়, যদিও বা ঘরে খাবার থাকে তবুও, কিন্তু তারাই কিন্তু সংসারে বেশি কাজ করে, উল্টো তাদেরই বেশি খাওয়া উচিত। এর ফলে শেষ বয়সে গিয়ে দেখা দেয় নানাবিধ সমস্যা, যার চিকিৎসা করতে গিয়ে পরিবার হয়ে যায় দেউলিয়া। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, তাই সবার আগে নিজের স্বাস্থ্যের গুরুত্ব দিন।
নাম্বার 10, আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা না করেই মানুষের কথা শুনেন। আমরা অনেক সময় আশপাশের মানুষের পরামর্শ নিই। আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, বয়সে বড় মানেই তার কথা মতো চলতে হবে। এটা মধ্যবিত্তরা বেশি করে। বড় হলেই কিন্তু তার মানে এই নয় যে সে বয়সে বড় হলেই সে সব বিষয়ে ভালো জানবে। ধরুন আপনি অনলাইনে ব্যবসা করতে চাইছেন, এখন এমন একজন গুরুজন এসে যদি আপনাকে পরামর্শ দেয় যার কিনা কম্পিউটার ধরতেই হাত কাঁপে এবং আপনি তার কথা মতো চলেন, তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এটাই কি স্বাভাবিক নয়? আপনি ধনী হতে চাইলে এমন মানুষের কথা মেনে চলুন যারা নিজেরা ধনী হয়েছে অথবা ধনী হওয়ার পথে হাঁটছেন। পরামর্শ শুধু তাদের কাছ থেকেই নিন যারা সে বিষয়ে অভিজ্ঞ এবং সফল। আমাদের আশপাশে এমন অনেক লোকই আছে যারা জীবনে বড় হওয়ার উপদেশ দেয় ঠিকই, মনে হয় যেন তারা সব জানতা, কিন্তু আসলে তারা নিজের জীবনে কিছুই করতে পারেনি। কথাগুলো শুনতে হয়তো অনেকটা কর্কশ লাগছে, কিন্তু বাস্তবতা এটাই। যখন কারো কাছ থেকে উপদেশ নেবেন তখন তার ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নেবেন। এই লোকটি এখন যেই অবস্থায় আছে আপনি কি সেই অবস্থায় যেতে চান? তিনি যা অর্জন করেছে আপনি কি সেটাই অর্জন করতে চান? উত্তর যদি হয় না, তবে তার পরামর্শ সম্ভবত আপনার কোনো উপকারেই আসবে না। নাম্বার 11, নতুন অভ্যাস গড়ে না তোলা। মধ্যবিত্তদের আরেকটি সমস্যা হচ্ছে তারা নতুন কিছু শিখতে চায় না, একটি কাজের সাথে নতুন কোনো কাজ করতে চায় না। দেখবেন তারা একটি কাজ করেই কাটিয়ে দেয় সারা জীবন। নিজের অভ্যাস না বদলে আর্থিক অবস্থা বদলের আশা করাটা কি বোকামি নয়? গত বছর যদি দিনে 6 ঘন্টা কাজ করে থাকেন, তবে এবছর আপনাকে 10 ঘন্টা কাজ করতে হবে। যদি বলেন আপনার হাতে সময় নেই, তাহলে ভুল করবেন। সব খেলোয়াড়ই দিনে 24 ঘন্টা করেই পায়, কিন্তু সবাই তো লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো হতে পারে না, কারণ সবাই মাঠ ছেড়ে চলে গেলেও তারা কয়েক ঘন্টা একা একাই প্র্যাকটিস করেন। আপনি যদি মধ্যবিত্ত বা গরিব অবস্থা থেকে বড়লোকের কাতারে যেতে চান, তবে 9টা 5টা মনোভাব মন থেকে ঝেড়ে ফেলতে হবে। অফিসের কাজ শেষে বাসায় ফিরে নিজের কাজ করুন, অথবা সকাল 8টার পরিবর্তে সকাল 6টায় উঠুন। 1.5-2 ঘন্টা সময় নিজের স্বপ্নের পেছনে দিন। পড়াশোনা করুন, নতুবা অন্য কোনো কাজ করুন। অফিস থেকে ফিরেও সেই কাজটি করুন। এই 1.5-2 ঘন্টা এক্সট্রা সময় একদিন আপনাকে এক্সট্রাঅর্ডিনারি বানিয়ে দেবে। এভাবে আরো যদি বাজে অভ্যাস থাকে, সেই বাজে অভ্যাসগুলো পরিবর্তন করে ফেলুন। নাম্বার 12, লেখাপড়ায় সব খরচ। মধ্যবিত্ত পরিবার টাকায় মধ্যবিত্ত হলেও কিন্তু তারা চায় তাদের সন্তানকে সবচেয়ে ভালো স্কুল কলেজে ভর্তি করাতে। তার জন্য যত টাকা লাগার লাগুক। দেখা যাচ্ছে আয়ের বেশিরভাগটাই চলে যাচ্ছে ছেলে মেয়েদের লেখার পেছনে। ভালো স্কুলে পড়ানোর জন্য ভালো জায়গায় বাসা ভাড়া নিতে হচ্ছে, তার উপর লাগছে ভালো বাসা, ভালো পরিবহন। আবার অনেকে জমি জমা বিক্রি করে লোন নিয়ে সন্তানকে পাঠায় দেশের বাইরে। সন্তান দেশের বাইরে গিয়ে টাকা উপার্জন করবে, সেই টাকায় লোন পরিশোধ হবে। কিন্তু তারা এটা ভাবে না তাদের টাকা সীমিত। ধনী পরিবারের ছেলেমেয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে পড়তে যেতেই পারে, কারণ তাদের কাছে অলরেডি টাকা আছে। কিন্তু মধ্যবিত্তরা নিজের সর্বস্ব বিক্রি করে তারপর যায় দেশের বাইরে, যেটা মোটেও উচিত নয়। এটা একটা বোকামি। হ্যাঁ, জীবনে শিক্ষার গুরুত্ব আছে, তবে নিজের সব নিঃশেষ করে দিয়ে মোটেও নয়। আর লেখাপড়া করতে হলে যে সব টাকা খরচ করে সবচেয়ে বেস্ট জায়গায় পড়তে হবে এমন কথা তো কোথাও লেখা নেই। পৃথিবীর বড় বড় সফল মানুষেরা ছোটখাটো জায়গায় পড়েছে, সেখান থেকেই বড় হয়েছে। আবার কেউ কেউ তো পড়ালেখাই করেনি, মাঝপথে ছেড়ে দিয়েছে। যদি আপনার সন্তানের আসলেই লেখাপড়ার ইচ্ছে থাকে, তাহলে সে সাধারণ জায়গায় পড়েও অসাধারণ রেজাল্ট করবে। আপনি যদি মধ্যবিত্ত হন, তাহলে আপনাকে নিশ্চয়ই শুনতে হয়েছে মন দিয়ে পড়াশোনা করো, শিক্ষিত হও এবং যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি করো। এর বাইরে আর কোনো কথা একজন মধ্যবিত্ত বাবা মা তার সন্তানকে বলতেই পারে না। তাহলে তার সন্তান বড় হয়ে মধ্যবিত্তই হবে, এর বাইরে আর কি হবে সে? কিন্তু যদি কোনো পিতামাতা তার সন্তানকে এই কথা বলে, মন দিয়ে পড়াশোনা করো, শিক্ষিত হও, আর নিজের যোগ্যতা অনুযায়ী নিজের দেখা স্বপ্নগুলোকে সফল করার জন্য সব থেকে বেশি যে চেষ্টাটা করা যায় সেটা করো। চেষ্টায় যেন ত্রুটি রেখো না। এই কথাগুলোর মধ্যে অনিশ্চয়তা আছে, আর মধ্যবিত্তরা চায় নিশ্চিত জীবন। তাই এই কথা বলা রীতিমতো দুঃসাহসের ব্যাপার। তবে জীবনে সফল হতে হলে বা ছেলে মেয়েদেরকে সফল বানাতে চাইলে এই কথাগুলোই কিন্তু বলতে হবে আপনাকে। নাম্বার 13, অন্যের সমালোচনা। খেয়াল করে দেখবেন মধ্যবিত্তদের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে অন্য মানুষ বা অন্যের জিনিস। যেখানে কোটিপতিরা আইডিয়া নিয়ে আলোচনা করে, সেখানে মধ্যবিত্তরা জিনিসপত্র এবং অন্য মানুষের ব্যাপারে আলোচনা করে। মধ্যবিত্তদের আলোচনার বিষয় হলো গাড়ি, খেলাধুলা, এন্টারটেইনমেন্ট, মিউজিক এবং বিভিন্ন ঘোরার জায়গা।
আর কোটিপতিরা সেই গাড়ির কোম্পানির মালিক। যেসব খেলা দেখে মধ্যবিত্তরা সময় কাটায়, কোটিপতিরা সেসব খেলার টিমগুলোর মালিক। যেসব মুভি দেখে মধ্যবিত্তরা সময় কাটায়, কোটিপতিরা সেই সমস্ত মুভি থিয়েটারের মালিক কিংবা সেগুলোর প্রডিউসার। আবার যেসব জায়গায় ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে মধ্যবিত্তরা, সেসব ঘোরার জায়গাগুলোর মালিক কোটিপতিরা। মধ্যবিত্তরা তাদের টাকাগুলো কোটিপতিদের মাথা থেকে বেরোনো আইডিয়াগুলোর পেছনে খরচ করেই স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দেয়। লাইফে এন্টারটেইনমেন্ট থাকাটাও জরুরি, কিন্তু সেটার একটা লিমিট এবং ব্যালেন্স থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি নিজেও জানেন না এই আলোচনায় কতটা সময় আপনি নষ্ট করে ফেলছেন। কোটিপতিরা এন্টারটেইনমেন্ট এনজয় করে, কিন্তু সেটা তাদের প্রধান আলোচনার বিষয় কখনোই হয়ে ওঠে না। এই যে মধ্যবিত্তরা খুব সহজেই এন্টারটেইনমেন্টে আসক্ত হয়ে পড়ে, তার কারণ হচ্ছে নাম, খ্যাতি। এসব জিনিসগুলো তাদেরকে চট করে ইমপ্রেস করে ফেলে, কিন্তু কোটিপতিরা এই সমস্ত লোক দেখানো জিনিসের প্রতি অতি সহজে ইমপ্রেস হয় না। নাম্বার 14, সম্পদ অর্জনের নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকা। আপনি জীবনে কত টাকা উপার্জন করতে চান বলুন তো? খেয়াল করে দেখবেন কোনো মধ্যবিত্ত ব্যক্তির সম্পদ অর্জনের নির্দিষ্ট কোনো টার্গেট নেই। কোনো কিছু অর্জন করতে গেলে তার জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করতে হয়। আপনার যদি টার্গেটই না থাকে, তবে আপনি পরিকল্পনাও করতে পারবেন না, আর পরিকল্পনা না করলে সফল হওয়া খুবই কঠিন। চিকিৎসক হতে গেলে যেমন সেই লক্ষ্যে পড়াশোনা করতে হয়, বড় খেলোয়াড় হতে গেলে যেমন প্র্যাকটিস করতে হয়, ধনী হতে হলেও কিন্তু আপনাকে বিশেষ কিছু কাজ করতে হবে। শুধু মনে মনে আমি ধনী হব এ কথা আওড়ালেই চলবে না। আপনি কত টাকার মালিক হতে চান, কবে হতে চান, এসবও ঠিক করে রাখতে হবে। তাহলে নিজেই আপনি সেই পথে চলতে শুরু করবেন। যেদিন যত টাকার মালিক হওয়ার লক্ষ্য ঠিক করবেন, সেদিনই তত টাকা আপনার হবে। ব্যাপারটা কিন্তু এমন নয়। কিন্তু আপনি যদি লক্ষ্যই ঠিক না করেন, তবে কাজ শুরুই করা হবে না। নাম্বার 15, হিসাব করতে পছন্দ না করা। যা ইনকাম হয় সবই খরচ হয়ে যায়, কোনো হিসাব নেই, কারণ জীবন আর কদিনের। এখনই তো খরচ করার সময়। দেখবেন মধ্যবিত্ত পরিবারে এমনটাই হয়, তবে তারা যে কত খরচ করলো বা কত আসলে খরচ করা উচিত, এর কোনো হিসাব করে না। আপনি যদি সত্যিকারের ধনী হতে চান, তবে আপনাকে অবশ্যই হিসেবি হতে হবে। এখানে হিসেবি মানে শুধু হিসেব করে টাকা খরচ করার কথা বলছি না। আপনাকে প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে, এসব বিষয় নিয়ে খুব ভালো করে হিসাব করতে হবে। আর এই হিসাব মনে মনে না, একদম খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে। অনেকেই আছেন হিসাব করতে পছন্দ করেন না। আপনি হয়তো এমন অনেক বড়লোক দেখেছেন যারা অনেক টাকা থাকার পরেও খরচ করার আগে অনেক ভাবে, অনেক কিছু হিসাব করে তারপর খরচ করে। কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যেসটি ছিল। অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পেছনে এই অভ্যেসটির একটা বড় অবদান রয়েছে। মানুষ পরিশ্রম কেন করে? অবশ্যই অর্থ উপার্জনের জন্য। সবার মতো আপনিও কিন্তু টাকার জন্যই কাজ করেন, কিন্তু কতটা সময় কাজ করার বিনিময়ে আপনি ধনী হতে পারবেন, সেটা নির্ধারণ করা বড়ই কঠিন। পৃথিবীতে 3 শ্রেণীর কর্মজীবী মানুষ আছে। একদম নিচে আছে শ্রমিক শ্রেণীর মানুষ। তারা যতটুকু কাজ করেন সেই কাজের বিনিময়ে টাকা পায়। কাজ নেই, টাকাও নেই। এর উপরে আছে দক্ষ কর্মী ও চাকরিজীবীরা। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া ও কাজ করার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মাসিক বেতন। এছাড়া কাজের উপরে কিছু বোনাসও থাকে। সবচেয়ে উপরের ভাগে আছে সেই সব মানুষ যারা বাকি 2 শ্রেণীকে টাকা দিয়ে থাকে। এরা অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করে। যখন অন্যকে সার্ভিস দেয়, তখন তারা নিজের জন্যই কাজ করে। তারা মোট যে টাকা আয় করে, সেই আয় থেকে অন্যদেরকে টাকা দেয়। এ ধরনের মানুষ তাদের আইডিয়া ও দক্ষতা দিয়ে অন্যদের পরিচালনা করে। এই শ্রেণীর মানুষ কাজ করার সময় সময়ের তোয়াক্কাই করে না। সুতরাং আপনি ঘন্টার হিসাব করে কাজ করলে অন্যের কর্মচারী হতে পারবেন ঠিকই, তবে কখনো ধনী হতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর তাদেরকেও মধ্যবিত্ত থেকে ধনী হওয়ার পথ বাতলে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।